প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে কার্ডিওথোরাসিক সার্জারি টপিকসগুলোর মধ্যে শেষ প্রায় অংশে আমি এসে পড়েছি। আমি মূলত এর আগে অনেকগুলো লেকচার নিয়েছি, অনেকগুলো টপিকস নিয়ে কথা বলেছি। এর মধ্যে যে সমস্ত টপিকস নিয়ে যাদের সমস্যা ছিল বা কোনো কোয়ারিজ ছিল, সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে আমি গত দুবার আলাপ করেছি, ক্লাস নিয়েছি অনলাইনে। আজকে ধারাবাহিকতার মধ্যে তারই তৃতীয় অংশ। এর মধ্যে একটা জিনিস লক্ষ্য করেছি যে বেশ কিছু প্রশ্ন অনেকেরই যেগুলো আছে সেগুলো কমন, আর কিছু প্রশ্ন দু তিনবার করা হয়ে গেছে। তো আশা করছি যারা প্রশ্ন করেছো তারা উত্তরগুলো এখান থেকে ক্লাসগুলো দেখলেই পেয়ে যাবে। লেকচারে যে সমস্ত পাওয়ার পয়েন্ট দেওয়া আছে ওখানে পেয়ে যাবে। এরপরে যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই জানাবে, এই তোমাদের এই গ্রুপের মাধ্যমে। তাছাড়া আমার মোবাইল নাম্বার আছে, আমার ইমেল অ্যাড্রেস আছে, আমাকে নক করলে আমি চেষ্টা করবো সেগুলি নিয়ে আবার কথা বলার জন্য। তো আমি আমার ক্লাস শুরু করেছি আজকে। আজকে টপিকসটা হচ্ছে গিয়ে হিমোথোরাক্স নিয়ে। হিমোথোরাক্স সম্বন্ধে আমরা জানি, এটা সোজা বাংলা বলা যায় যে ব্লাড জমা হবে ইন দ্য চেস্ট ক্যাভিটি, চেস্ট ওয়ালের ভিতরে। এবং এগুলো মূলত ট্রমাই মূল কারণ। ট্রমা হতে পারে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ব্লান্ট ট্রমা, শার্প পেনিট্রেটিং ইনজুরি, হোয়াট এভার। এবং এটাতে কি হয়, বেসিক্যালি হিমোথোরাক্স কিন্তু যখন একটা পেশেন্ট খুব সিভিয়ারলি যদি ক্রাশ ইনজুরি না ভোগে বা পেনিট্রেটিং ইনজুরি, ব্লাস্ট ইনজুরি যদি সে শিকার না হয়, সাধারণত রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পরপরই ম্যাসিভ হিমোথোরাক্স বা অনেক ব্লাড তার চেস্টে জমা নাও হতে পারে। পেশেন্ট হয়তো তোমার কাছে বা আমাদের কাছে আসবে স্টেবল অবস্থায়, একটা হিস্ট্রি দিবে, তার চেস্ট ট্রমা আছে, আমরা এক্সরে করে দেখবো। অনেক সময় দেখা যায় তার কিছুই নেই, একটা হাড় ভাঙা থাকতে পারে, তার এক্সটার্নাল ইনজুরি থাকতে পারে, পেশেন্ট স্টেবল থাকতে পারে। বাট দেখা যায় ফিউ আওয়ার্স লেটার অর ফিউ ডেজ লেটার তার পরের সাবসিকুয়েন্ট ফলো আপ এক্সরেতে তার নিউমোথোরাক্স ডেভেলপ করেছে, অথবা হিমোনিউমোথোরাক্স রয়েছে বা হিমোথোরাক্স রয়েছে। অথবা ফিউ আওয়ার্স লেটার পেশেন্ট ধীরে ধীরে কোলাপস হতে থাকে, তার তার হাইপোভলিমিক একটা ফিচার নিয়ে এসে ডক্টরের কাছে আসে। তো তখন আমাদের বুঝতে হবে বা ভাবতে হবে পেশেন্ট হিস্ট্রি নিয়ে যে এটা মেবি কেস অফ হিমোথোরাক্স। তো আমরা কি করব, বেসিক্যালি কখন আমাদের হিমোথোরাক্স নিয়ে আমাদেরকে ভাবতে হবে বা ভয় পেতে হবে, আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। বেসিক্যালি যখন পেশেন্টের কখন আমি চেস্ট ড্রেন দিব, তো ফার্স্টের কথা হচ্ছে যে পেশেন্টের হিস্ট্রি, ক্লিনিক্যাল সাইন সিমটম আমাদের দেখতে হবে। পেশেন্টকে যদি দেখে মনে হয়, হিস্ট্রি নিয়ে মনে হয়, এক্সামিনেশন করে মনে হয় যে পেশেন্টের হাইপোভলিমিয়া বা শকের ফিচার ডেভেলপ করছে, স্কটেশন করে ফিজিক্যাল ফাইন্ডিংসে মনে হয় যে তার ওই অ্যাফেক্টেড চেস্ট সাইটের সাউন্ড ডাল বা পারকাশন নোট ডিফারেন্ট, বা এক্সরে করে যদি দেখি আমার কালেকশন আছে, অবশ্যই উই উইল ইন্ট্রোডিউস আ চেস্ট ড্রেন টিউব, বা আমরা ট্যাপিং করে দেখব। তো কথা এখানে একটা চলে আসে, কখন আমাকে এই চেস্ট ড্রেন টিউব দেওয়ার পরে ফার্দার ম্যানেজমেন্ট করার জন্য তার থোরাকোটমি করতে হবে, মেজর সার্জারি করতে হবে। এটা একটা বড় প্রশ্ন। কখন আমি ওটি চিন্তা করব যে পেশেন্টের এখন টিউব দিয়ে কাজ হবে না, তার সার্জারি লাগবে। এখানে একটা রুলস একদম স্পষ্ট করে বলা আছে যে কালেকশন অফ ব্লাড 1.5 লিটার আমার থাকতে হবে অ্যাট ওয়ান্স। অর্থাৎ আমি চেস্ট ড্রেন টিউব দিলাম এবং সঙ্গে সঙ্গে 1.5 লিটার বেশি ফ্রেশ ব্লাড চলে আসছে এবং আসছেই, পেশেন্টও শকে চলে যাচ্ছে এক। অথবা টিউব দিয়েছি, প্রতি ঘন্টায় 500 করে আসছে বা তার বেশি আসছে। অথবা ফার্স্ট আওয়ারেই উইদিন 1 আওয়ার 500 বেশি এসে পড়েছে। অথবা সাবসিকুয়েন্ট 3 ঘন্টায় 300 করে আসছে। এটা হচ্ছে কি একটা বটম লাইন, যেখানে আমরা ভাবতে পারি যে আমাদের পেশেন্টের এখন চেস্ট ড্রেন টিউব দিতে হতে পারে, বা পেশেন্টের টিউব দেওয়া আছে, আমাদের এখন ফার্দার ম্যানেজ করার জন্য পেশেন্টকে আমরা থোরাকোটমি করব। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদেরকে ফার্স্টে জানতে হবে পেশেন্টের হিস্ট্রি সম্বন্ধে। পেশেন্ট হিস্ট্রি নিয়েছি আমরা, সাপোজ একটা রোগী এমন যদি আসে আমার কাছে, রোগীটা এসেছে ফ্রেশ ইঞ্জুরি নিয়ে, উইদিন আওয়ার্স আর ডেইজ তার ইঞ্জুরি আছে, আমার চেস্ট ড্রেন টিউব দিলাম, তার ব্লাড আসছে, এবং ব্লাডটা কিন্তু ফ্রেশ না, ক্লটেড অল্টার কালার ব্লাড, অ্যামাউন্ট 1.5 লিটার বা 1 লিটার। সো পেশেন্ট স্টেবল আছে, দেন উই ডোন্ট হ্যাভ টু বি ওয়ারিড, কারণ এটা তার জমা ব্লাড বেরিয়ে যাচ্ছে। আর যদি দেখি না পেশেন্টের ফ্রেশ ব্লাড আসছে, আর টি হিস্ট্রি উইদিন আওয়ার এবং বা ট্রমা হিস্ট্রি উইদিন অ্যান আওয়ার,
এখন তার ফ্রেশ একদম তাজা রক্ত আসছে, পেশেন্টের শকি ফিচার নিয়ে আসছে, দেন উই হ্যাভ টু ওয়ারি। অথবা এমনও রোগী আমরা পাই, তার হিস্ট্রি এমন আমি রোগী পেয়েছি যার 1 মাস আগে তার চেস্ট ট্রমা ছিল, কোনো কারণে তার চেস্ট ড্রিং করা হয়নি, পেশেন্টের চেস্ট হেভিনেস থাকে, শ্বাসকষ্ট হয়, পেশেন্ট এসেছে আমার কাছে, আমি এক্সরে করে দেখলাম হিমোথোরাক্স, ট্যাপিং করে টিউব দিলাম, একসাথেই টিউব দেওয়ার পরই উইদিন 2 আওয়ার্স অলমোস্ট 2 লিটার ব্লাড চলে আসে, কিন্তু ব্লাডটা ছিল অল্টার কালার, কিছু কিছু ক্লটেড। আমি তার হিস্ট্রি নিয়েছি, 1 মাস আগের টেস্ট ট্রমা হিস্ট্রি আছে, আর বাইক অ্যাক্সিডেন্ট করেছে, হোন্ডা অ্যাক্সিডেন্ট করেছে, পেশেন্ট স্টেবল। তখন কিন্তু আমার থ্রোকেটিং করার চিন্তা করতে হয়নি, বিকজ আমি হিস্ট্রি নিয়েছি, পেশেন্ট স্টেবল আছে এবং ব্লাডটাও অল্টার কালারের ব্লাড, ফ্রেশ একেবারেই ব্লাড না। এনিওয়ে, ওগুলা একটা জিনিস। আর আমাদের মনে রাখতে হবে, বটম লাইন হচ্ছে এটাই যে 1.5 লিটার ব্লাড চলে আসবে টিউব দেওয়ার পরপরই, বা তারও বেশি, অথবা 1 ঘন্টায় 500 বেশি, অথবা পরপর 3 ঘন্টায় 300 বেশি। এবং এটা অবশ্যই লাইক ইফিউশন, লাইক নিউমোথোরাক্স, এটা উইদিন টিউবুলার স্পেস এটা জমা হয় আমাদের ব্লাডটুকু। সাধারণত রিব ফ্র্যাকচার থেকে হয়, ইন্টারনাল থোরাসিক আর্টারি থেকে হয়, সরি ইন্টারকস্টাল আর্টারি থেকে এটা হয়, কখনো কখনো মেজর গ্রেড প্যাসেজ ইঞ্জুরি হয়। মেজর গ্রেড প্যাসেজ ইঞ্জুরি হলে কিন্তু সেটা আর এত সহজেই টিউব দিয়েই আমি ম্যাচ করতে পারবো না, আমাদের মেজর সার্জারি লাগবে। এবং আমাদের একটা পেশেন্টের হাইপোভলিমিক শকে যে ফিচার থাকে, হেমোরেজিক শকে যে ফিচার থাকে, ওগুলো ফিচার আমরা জানি, ক্লাস 1, 2, 3, 4 আমরা সেটা পড়ে নিব, সেটা ভাবেই আমাদের পেশেন্টকে ম্যানেজ করা বা পেশেন্টের সম্বন্ধে যা করা করতে হবে। কজ আমি একেবারে বলেছি, কজ ট্রমাটা হচ্ছে মেইন কজ, ব্লাড পেনিট্রেটিং ইনজুরি, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। আর হিমোথোরাক্স, নিউমোথোরাক্সে কখনো কখনো হয়। নিউমোথোরাক্সে কেন হবে? নিউমোথোরাক্সে যখন লাংট কোলাপস করে যায়, কোলাপস করার সময় তার প্লুরাল স্পেসটা যখন কোলাপস করে, তখন কখনো কখনো কিছু প্লুরাল থেকে, সমস্ত ক্যাপিলারিজ থেকে ওখান থেকে ব্লিডিং হয়, কখনো ইন্টারকস্টাল আর্টারিজ থেকে ব্লিডিং হয়, ওটার থেকে ওটা হতে পারে। এছাড়া কখনো কখনো সার্টেন ক্যান্সারের মধ্যে এরকম হিমোথোরাক্স হতে পারে, সেটা একটু রেয়ার, কিছুটা টিউবারকুলোসিসের ক্ষেত্রেও হয়, বাট এগুলো কিছুটা কম। এছাড়া ক্লটিং ফ্যাক্টর অ্যাবনরমালিস থাকলে এটা হতে পারে, পেশেন্টের কোনো ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট কোনো থেরাপি নিচ্ছে, সেগুলোর থেকেও হিমোথোরাক্স হতে পারে। কখনো কখনো পোস্ট সার্জিক্যাল ইভেন্ট হয়, কার্ডিয়াক সার্জারি করেছি আমরা, থোরাসিক সার্জারি করেছি আমরা, লাংসে, ইসোফেগাসে বা হার্টের সার্জারি করেছি, মেডিসিনাল সার্জারি করেছি, পোস্ট সার্জিক্যাল তার কোনো জায়গায় ব্লিডিং রয়ে গেছে, সেটা আমরা হিমোসিস করতে পারিনি, বা সেটা আবার ক্লটটা রিমুভ হয়ে গেছে, আবার ফ্রেশ ব্লিডিং হচ্ছে, তখন সেগুলোর ক্ষেত্রেও হিমোথোরাক্স ডেভেলপ করতে পারে। ট্রিটমেন্টটা আমি আগে বলেছি, ট্রিটমেন্টটা সে একই। আর ক্লিনিক্যাল ফিচার আবারও বলি, এক কথা শেষ, সেটা হচ্ছে পেশেন্টের হিমোথোরাক্স হলে তার হাইপোভলিমিক শক বা হেমোরেজিক শকের ফিচার, সেটা আমরা পাবো ক্লাস 1, 2, 3, 4 হিসেবে আমরা এটাকে ভাগ করে দেখে নিব। আমরা অবশ্যই চেস্ট এক্সামিনেশন করা, ফিজিক্যাল এক্সামিনেশন করার পাশাপাশি আমরা একটা এক্সরে স্ক্যান করতে পারি, চেস্ট স্ক্যান করতে পারি। আমরা হিমোথোরাক্সের ক্ষেত্রে এক্সরে দেখব তার একটা ব্লান্ট অ্যাঙ্গেল থাকবে, কার্ডিওফ্রেনিক, কোস্টোফ্রেনিক, তার ওই এফেক্টেড সাইডের লাংস দেখা যাবে না, একটা সাদা অপেক শ্যাডো থাকবে। সিটি স্ক্যানও তাই, এটা একটা ডেফিনেটলি বোঝা যায় কতটুকু কোন জায়গায় এফেক্টেড আছে। আল্ট্রাসাউন্ডে আরো ভালো বোঝা যায়, এটাতে 200 ml এর মতো ফ্লুইড জমা হলে সেটা ইন্ডিকেট করে দেয় আল্ট্রাসাউন্ডের মাধ্যমে। তো এগুলো আমার ইনস্ট্রুমেন্ট বা টুলস ফর ফাইন্ডিং আউট দ্য হিমোথোরাক্স। এবং আমরা আগে বলেছি যে এটা আমরা ফার্স্টে আমরা টিউথোরাকোস্টোমি করব, এবং আমাদের সেকে মনিটর করতে হবে, অ্যাসেস করতে হবে, সার্জারি কখন করব, মেজর সার্জারি করবো কিনা, সেটা আমাদের সেই একটু যেটা বলেছি যে কালেকশন কতটুকু বেরোচ্ছে আওয়ারলি বা একসাথে, সেটার উপর অ্যাসেস করেই আমরা ডিসিশন নিব, পেশেন্টের কন্ডিশন থেকে ডিসিশন নিব, মোড অফ অ্যাক্সিডেন্ট থেকে ডিসিশন নিব। এবং হিমোথোরাক্সের পরে আমি একটা কথাকে বলে দিই, টিউব যে আমরা দেই, আইটি টিউব, সেটা হোয়াট এভার কজ, সেটা হিমো, নিউমো, পায়ো, ইফিউশন, হোয়াট এভার ইট ইজ, আমরা ড্রেন টিউব খোলা কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে, আমি আগে বলেছি যে ফার্স্ট অফ অল একটা হচ্ছে গিয়ে আমাদের সিমটম এলিভেট হলো কিনা, 1 নম্বর, অ্যাটলিস্ট 72 আওয়ার্স যেতে হবে ফর ইন কেস অফ নিউমোথোরাক্স মিনিমাম। আমার লাং স্ক্যান করলো কিনা ক্লিনিক্যালি অ্যান্ড রেডিওলজিক্যালি, আমি স্ক্যান করছি, লাংসের সাউন্ড পাচ্ছি, ব্রিদিং সাউন্ড পাচ্ছি, আমরা এক্সরে দিয়ে দেখছি লাংস প্যানেল আছে,
আমরা যে টিউব লাগিয়েছি টিউবের মধ্যে সুইং আছে, কালেকশন ব্যাগের মধ্যে সেমিসাঙ্গুইনাস 1 নম্বর, অ্যামাউন্ট লেস দেন 30 ফর ইন 24 আওয়ার্স, কোনো পাস থাকতে পারবে না। ইন কেস অফ হিমোথোরাক্স ব্লাড থাকতে পারবে না। ইন কেস অফ পায়োথোরাক্স পাস থাকতে পারবে না। ইন কেস অফ ম্যালিনাল প্লুরাল ডিফিউশন অ্যামাউন্ট শুড বি লেস দেন 150 ml per 24 আওয়ার্স। এগুলো যখন ক্রাইটেরিয়া মেনটেন করবে তখন আমরা টিউবটাকে খুলে দিব। এখন আমরা আসি পায়াথোরাক্স বা এম্পাইমাথোরাসিক্সে। তো এটা হচ্ছে এক কথা শেষ এটাই যে পাস জমা হবে ইন দ্য প্লুরাল ক্যাভিটি উইদিন দ্য প্লুরাল স্পেস। এবং পাস কেন জমা হবে? ক্লাসিফিকেশন ইটসেলফ কজ, ক্লাসিফিকেশনটা হচ্ছে কি অ্যাকিউট অ্যান্ড ক্রনিক। অ্যাকিউটের মধ্যে ফার্স্ট অ্যাকিউট, ক্রনিক এবং একটা ইন্টারমিডিয়েট। অ্যাকিউট বা এক্সিউডেটিভ ফেজ যেটাকে বলি আমরা, এটা হচ্ছে গিয়ে মূলত কখন বুঝবো? যখন দেখবো যে প্লুরাল ফ্লুইডটা খুব থিন থাকবে, লো ভিসকসিটি, তার সেলুলার কন্টেন্ট থাকবে অনেক কম, লাংটা ফুল এক্সপ্যান্ডেড এবং কোনো ধরনের লাংটা এক্সপ্যান্ডেড এবং কোনো ধরনের পাস নাই। তবে এখানে একটা আমাদের কনফিউশন থাকে যে ইফিউশন না এম্পাইমা। যেহেতু থিন ফ্লুইড, ইফিউশন দিয়েই আমরা চিন্তা করতে পারি। এরপর আসে ফিব্রিনাল প্লুরেন্ট অর ট্রানজিশনাল। এটাকে ফ্লুইডটা একটু ট্রাভিড হবে, সেলুলার কন্টেন্ট আরেকটু বাড়বে, লাংসটা একটু কম এক্সপ্যান্ডেড থাকবে এবং ডাব্লিউবিসি কাউন্টটা বেড়ে যাবে, পাস ফর্ম তৈরি হচ্ছে। এরপরে হচ্ছে অর্গানাইজিং ফেজ, যেটা লাস্ট ফেজ বা ক্রনিক ফেজ। এখানে কিন্তু পাস পুরোপুরি তৈরি হয়ে গেছে, লাংটা কোলাপস করে গেছে, ডাব্লিউবিসি কাউন্ট অনেক বেশি, ফ্র্যাঙ্ক পাস, ফাউল স্পেলিং পাস এবং সেডিমেন্ট হয়। যখন এই ব্যাগের মধ্যে কালেকশনটা যখন জমা হবে, একটি স্তর পড়বে, একটা ডেব্রিজ জমা হবে ব্যাগের নিচের দিকে, এটা হচ্ছে সেডিমেন্ট। এটা আমি একটা কথা আবার বলি যে কোনো আমাদের মেডিকেল সাবজেক্টে ডিজিজের ক্লাসিফিকেশন করা হয় কিন্তু ফর ট্রিটমেন্ট মডালিটিস, ক্লাসিফিকেশন অনুযায়ী ট্রিটমেন্টের আমাদের প্ল্যানিং করতে হয়। অর্থাৎ যদি অ্যাকিউট কেস ধরি, সেটার এক ধরনের ট্রিটমেন্ট করব, ট্রানজিশনাল ফেজে এক ধরনের ট্রিটমেন্ট করব, আর যে ক্রনিক ফেজে সেটা আরেক ধরনের ট্রিটমেন্ট করবো আমরা। আমাদের এই যে স্টাডি করি, ফ্লুইডটা যখন বের করি, সেটা কি স্টাডি করি আমরা? আমরা এক কথা বলি যে বায়োকেমিক্যাল, মাইক্রোবায়োলজিক্যাল, সাইটোলজিক্যাল এবং টার্মিস্টেন, এবি কালচার, এগুলো নিয়ে আমরা কিন্তু স্টাডি করি। অর্থাৎ পেশেন্টের এই ফ্লুইডের কালার দেখি, কনসিস্টেন্সি দেখি, স্মেল কেমন, সেডিমেন্ট আছে কিনা, এগুলো আমরা অবজার্ভ করি বা এক্সামিনেশন করি। অ্যাকিউট ফেজ তো অ্যাকিউট ফেজই, এরপরে যেটা ট্রানজিশনাল ফেজ উইদিন উইকস এটা হয়ে যায়, এবং এর উইদিন উইকসের পরপরই আমাদের ক্রনিক ফেজে চলে যায়। অর্থাৎ এম্পাইমাথোরাসিকটা কিন্তু খুব দ্রুত ক্রনিকে চলে যায় এবং ইট টেক্স উইদিন উইকস। এবং প্লুরাল ডিফিউশন যেটা আমি আজকে দেখছি, হুট করে যদি দেখি আমরা উইদিন উইকস তার পাস জমে গেছে টিউব দিয়ে, এটা অবাক হওয়ার কিছু নেই। আসলে ইফিউশন থেকে পাস হতে বেশি সময় লাগে না, এবং সেক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্টটাও আমাদের অ্যাকর্ডিংলি করতে হবে। এবং কজ যদি আমরা এখন আসি, ফার্স্টে 50% কজ আমরা বলি নিউমোনিয়া, পোস্ট নিউমোনিক, ব্যাকটেরিয়াল হতে পারে, ভাইরাল হতে পারে, টিউবারকুলোসিস হতে পারে, ম্যাকোরিক হতে পারে। এছাড়া লাং অ্যাবসেস, চেস্ট ট্রমা, বেসিক্যালি পেনিট্রেটিং ইনজুরি, হিমোথোরাক্স, শার্প ইনজুরি হয়েছে, সেটা থেকে হতে পারে। এবং ব্লকেজ অফ আইটি টিউব, লম্বা সময় টিউব রেখে দিয়েছি, পোস্ট অপারেটিভলি টিউব রাখা আছে। এছাড়া সেটা জেনারেলাইজ কন্ডিশনটা সেপ্টিসেমিয়া রয়ে গেছে, আর্ট্রিনিক হতে পারে, ব্রঙ্কোস্কোপি করতে গিয়ে, বা অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে, লাং অ্যাবসেস থেকে এটা বলেছে ফেটিকি হতে পারে। সো এগুলো হচ্ছে কজের হচ্ছে প্রথমে হচ্ছে গিয়ে নিউমোনিয়া, এরপর লাং অ্যাবসেস, এছাড়া পেনিট্রেটিং ইনজুরি, তাছাড়াও আছে লং টার্ম টিউব থাকে, আইসিটি থাকে, পোস্ট সার্জারি, পোস্ট ট্রমাটিক, এগুলো হচ্ছে জেনারেলাইজ সেপসিস। এগুলো কজের জন্য আমাদের পেশেন্টের এম্পাইমাথোরাসিক ডেভেলপ করতে পারে। এবং আমাদের যে কোনো পেশেন্টের এগুলোর ক্ষেত্রে সিমটম থাকবে অনেকটাই কমন, যে পেশেন্ট যত দিন যাবে পেশেন্ট বলবে তার হেভিনেস অফ দি চেস্ট, অর্থাৎ যেখানে তার পা জমা আছে ওখানে তার ভারী ভারী মনে হবে, তার পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ থাকবে, পেইন থাকবে, এবং পশ্চারাল চেঞ্জে তার ব্যথা হবে, পেশেন্টের হার্ট রেট বেড়ে যেতে পারে, রেসপিরেশন রেট বেড়ে যেতে পারে, জ্বর থাকতে পারে, সেপ্টিসেমিক ফিচার থাকতে পারে, কফ থাকতে পারে, এবং লং স্ট্যান্ডিং কেসে, লাং অ্যাবসেস কেসে এম্পাইমা পাই, এনিমিয়া থাকলেও থাকতে পারে, টিবি হিস্ট্রি দিতে পারে। এইগুলো হচ্ছে তার ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। আর আমরা যখন এক্সামিনেশন করবো দেখবো যে পার্কাশনটা তার ডাল হয়ে গেছে, ওই জায়গায় যে সমস্ত মুভমেন্টের চেস্ট ওয়ালের
it will become restricted or depressed. X-ray অবশ্যই ফিচার পাবো opacity, insisted effusion বা insisted empyema আমরা পাই, লাং কলাপস থাকে, মেডিসিন শিফট থাকে, অপোজিট লাংটাও কলাপস হয়ে যেতে পারে। তো এটা আমরা কিভাবে ডায়াগনোসিস করি? অবশ্যই আমরা হিস্ট্রি নিয়ে ট্যাপিং করে আমরা দেখবো, ফ্লুইডটা আমরা স্টাডি করে দেখবো, তার কালার, কনসিস্টেন্সি, স্মেল কেমন, সেডিমেন্ট কেমন, তার পিএইচ কেমন। সো পিএইচ যদি আমরা রেগুলার টেস্ট করে দেখি না, আমরা মূলত ডাব্লিউবিসি কাউন্ট করি, আরবিসি দেখি, আমরা আরবিএস অর্থাৎ ব্লাড সুগার দেখি, প্রোটিন দেখি, এডিএ অ্যাডেনোসিন ডাইঅ্যামাইনেজ এটা দেখি আমরা, তার এলডিএইচ দেখা হয়, তার সাইটোলজিক্যাল স্টাডি করা হয়, গ্রাম স্টেন এবং এবি স্টেন, এই সমস্ত দেখে আমরা প্লুরাল এফিউশনটাকে আমরা এটাকে এম্পাইমা বা কিছু এটা আমরা ডিসিশন নিই বা দেখি। এছাড়া আমরা এক্সরে টেস্ট করবো, বঙ্গোস্কোপি করতে পারি, সিটি স্ক্যান লাগে। বঙ্গোস্কোপি কেন করবো? ফরেন বডির জন্য তখন অনেক সময় আমাদের এই ফিউশন বা এম্পাইমা থোরাসিক হতে পারে। ট্রিটমেন্টটা আমরা এখন আসি। যদি আমরা বলি এটা অ্যাকিউট কেস, ইউজুয়ালি অ্যাকিউট ফেজে আমরা পেশেন্ট যদি সিমটম খুব সিভিয়ার না থাকে, ডিস্ট্রেস বেশি না থাকে, আমরা ট্যাপিং করে ফিড অ্যাসপিরেট করে নিয়ে ওইটা অনুযায়ী আলট্রা করে আমরা অ্যান্টিবায়োটিক দিই। এছাড়া পেশেন্টের জেনারেলাইজ যে কন্ডিশনটাকে ইমপ্রুভ করার চেষ্টা করি, কজটাকে আইডেন্টিফাই করি। এটা হচ্ছে কি একটা এক্সরে, যেখানে দেখা যাচ্ছে যে এই জায়গায় এটা হচ্ছে ইনসিস্টেড একটা ইনফিউশন, এটা পা জমে আছে, এটা লাংস, এখানে তাই এটা ইনসিস্টেড ইনফিউশন জমে আছে লাংসের মধ্যে, এখানে একটা ইনসিস্টেড ইনফিউশন দেখা যাচ্ছে লাংসের বাইরে। আর যদি থাকে ট্রানজিশনাল ফেজ বা ইন্টারমিডিয়েট ফেজ, এখানে আমরা টিউব থ্যারাকস্টমি করবো, সুইট স্টাডি করব। এরপরে যদি মনে হয় যে তার এইটা ক্রনিকের দিকে চলে যেতে পারে, তাই স্টাডি করে এবার রোগী হিস্ট্রি নিয়ে, দেন উই ক্যান ডু রিপ রিসেকশন, এলোসার ফ্ল্যাপ, ওপেন ড্রেনেজ অর এম্পাইমেক্টমি। তবে মূলত ট্রানজিশনাল ফেজে আমরা টিউব থ্যারাকস্টমিটাকে বেশি প্রায়োরিটি দিই, এবং রিপ রিসেকশন, এলোসার ফ্ল্যাপ, ওপেন ড্রেনেজ, এম্পাইমেক্টমি এটা কিন্তু যদিও ট্রানজিশনাল ফেজে বলা হয়েছে, আমরা মূলত ক্রনিকের ক্ষেত্রে এটাকে বেশি প্রেফার করি। ক্রনিক কেসটা আমি আগে বলছি 4 to 6 উইকস লেগে যায় এটা ক্রনিক কেসে চলে যেতে, এবং এখানে পিল বা পাস ফর্ম হয়, পিল অর্গানাইজ হয়ে যায়, এবং এখানে ডিলেড ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা হতে পারে, ইনএডিকুয়েট অ্যান্টিবায়োটিক দিলে এটা হতে পারে, আমরা তখন পেশেন্টটাকে চেস্টিং করে দিয়েও তখন লাভ হয় না, দেন ইউজুয়ালি উই হ্যাভ টু ডু আ মেজর সার্জারি, থোরাকোটমি করতে হয়, ইট ইজ কল্ড ডিকর্টিকেশন। কর্টেক্স মেডালাম আমরা পড়েছি, অর্থাৎ লাংসের উপর যে পিলটা পড়ে ইট ইজ কল্ড কর্টেক্স, এটাকে আমরা রিমুভ করে দিই। এম্পাইমেক্টমি যে পাস পিল ফর্ম করে এটাকে রিমুভ করে দিই, এম্পাইমাটাকে আমরা রিমুভ করে দিই। ওপেন ড্রেনেজ, পেশেন্টের যদি দেখা যায় মেজর সার্জারি করার মতন ফিটনেস তার শরীরে নাই, জেনারেল কন্ডিশন কোমরবিডিটিস অনেক বেশি খারাপ, সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র রিব, একটা ডিপেন্ডেন্ট পার্ট, একটা রিবের একটা অংশ আমরা সেটা ফেলে দিয়ে জায়গাটা ওপেন রাখি, যে এটা পেশেন্টের এই জায়গাটা ওপেন ড্রেনেজ হবে, এলোসার ফ্ল্যাপ তৈরি করে দেওয়া হয়। এটা অত তোমাদের ক্ষেত্রে অত ডিটেলস না জানলেও চলবে, ইন কেস অফ আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, শুধু এই টার্মসগুলো মনে রাখলে চলবে বা বললেই যথেষ্ট। এরপর আসি আমরা ফ্লায়াল চেস্টে, এটা আরটির একটা অংশ। ফ্লায়াল চেস্টে আমরা জানি যে ফ্লায়াল চেস্টে একটা কন্ডিশন যেখানে ফ্র্যাকচার অফ 4 or more consecutive ribs টু সাইড অ্যান্ড দুটা জায়গা হতে হবে, ইদার ওয়ান সাইড অফ দি চেস্ট আর বোথ সাইড অফ দি চেস্ট, এবং এই জন্য ওই যে অংশটুকু ভেঙে গেছে দ্যাট উইল বিকাম ফ্রি, দ্যাট উইল ইন্ডিপেন্ডেন্টলি তা মুভ করবে। অর্থাৎ যখন আমরা শ্বাস নেই, আমরা লক্ষ্য করবো শ্বাস নিয়ে আমরা চেস্ট ওয়াল কিন্তু আমাদের ইন ড্রয়িং নিচের দিকে ভিতরের দিকে চলে আসে, শ্বাস ছাড়ি এক্সপ্যান্ড করে। আর এখানে উল্টো হবে, শ্বাস নিব তখন প্যারাডক্সিক মুভমেন্ট হবে, অর্থাৎ তখন চেস্ট ক্যাভিটি না ফুলে ওইটা ডিপ্রেস হয়ে যাবে, উল্টো হবে, দ্যাটস হোয়াট ইজ কল্ড প্যারাডক্সিক মুভমেন্ট। এবং এটা যে বিকজ এটা হচ্ছে ফ্লোটিং জায়গা হয়ে যায়, ওই রিপসে যে জায়গায় ভেঙে যায় বায়োলেটারালি অ্যান্টিরিয়র পোস্টেরিয়র বা দুইটা সাইড যখন ভেঙে যায় 3-4টা রিপসের, ওইটা একটা ফ্লোটিং হয়ে যাওয়ার কারণে সেগমেন্টটা শ্বাস নেওয়ার সময় সেটা ডিপ্রেশনের ভিতরে চলে যায়, শ্বাস যখন ছাড়ি সেটা ফুলে ওঠে। সো এটা ফ্লায়াল চেস্ট বলা হয়। ফ্লায়াল চেস্টটা মূলত মোটর ভেহিকল অ্যাক্সিডেন্টে বেশি পাই, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে বেশি পাই, ক্রাশ ইঞ্জুরিতে বেশি পাই, এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা একটা ওই জায়গাটাকে আমরা স্টেপলিং করে দিই, বা ওই জায়গাটা আমরা অ্যাডিসিভ টেপ দিয়ে ফিক্স করে দিই, লিকোপ্লাস্টে ফিক্স করে দিই, যেন সেটা বেশি নাড়াচাড়া না করে। এই জায়গাটাকে আমরা ফিক্স রেখে দিই,
পাশাপাশি আমরা পেশেন্টে একটা চেস্ট টিউব দিয়ে দেই, আমরা পেশেন্টকে রিসাসিটেট করি, এক্সরে করি, তার লাং কন্ডিশন থাকলে সেই জন্য আমরা অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক, মিথাপ্রেডনিসোলোন, তার একটা ভালো ব্রঙ্কোডাইলেটর এগুলো আমরা অ্যাড করে দিই। তো এটা ফ্লাইটের যে সিগমেন্টটা ভেঙে গেছে সেটার জন্য কি করা হয়? বেসিক্যালি এটা ধীরে ধীরে এটা সরি প্রাইভেসিস হয়ে ফিক্স হয়ে যায়। এটার জন্য কোনো সার্জারি করে যদি মেজর কোনো কমপ্লিকেশন না নিয়ে আসে রোগী, উই ডোন্ট পারফর্ম এনি সার্জারি, আমরা এটাকে রেখে দিই, কনজারভেটিভ ম্যানেজমেন্ট করে দিই, ওই জায়গাকে আমরা স্টেপনিং করে দিই দিকে প্লাস দিয়ে, এবং পেশেন্টের জেনারেল কন্ডিশন ইমপ্রুভ করার পাশাপাশি ধীরে ধীরে সেটা কিন্তু শরীরের চামড়ার মধ্যে ওখানে এসে আপনি ফাইব্রোসিস হয়ে ফিক্স হয়ে যায়। এটা টাইপস হচ্ছে অ্যান্টিরিয়র, সেন্ট্রাল, ল্যাটারাল, পোস্টেরিয়র, ডায়াফ্রামাটিক এবং মেডিস্টিনাল। অর্থাৎ চেস্ট ওয়ালে যে সমস্ত জায়গাগুলো আছে অ্যান্টিরিয়র, পোস্টেরিয়র, মেডিস্টিনাল, ল্যাটারাল, ডায়াফ্রামাটিক, ওই জায়গার উপর ভিত্তি করে নাম দেওয়া হয়েছে। এবং কমন অ্যাকিউট সিকিউর এটা থেকে কি হতে পারে? হতে পারে নিউমোথোরাক্স, হতে পারে হিমোথোরাক্স, হতে পারে ARDS, এগুলো। আজকে টপিকস আমার এখানেই শেষ, যদিও খুব অল্পতে বলে দিয়েছি, কিন্তু এই তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো ছিল এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমার এই সমস্ত লেকচারে দেওয়া আছে। এই প্যারাথোরাক্সে কখন আমরা টিউব দিব, কখন দিব না, কোন কোন স্টেজ কি কি ম্যানেজমেন্ট, কি কি কজ রয়েছে, তোমাকে আমি যদি একটু দেখিয়ে দিই। তোমাদের প্রশ্নগুলো ছিল এরকম যে হিমোথোরাক্সের টাইপস আমি একটু বলেছি, হেমোরেজিক শক যেটা আছে ওটা পড়লেই চলবে, সরি কজগুলো বলেছি, ট্রিটমেন্টটা বলেছি। ইন্টারকস্টাল চেস্ট টিউবের আমরা কি দেখতে চাই এটা আমি আগে বলেছি, আগে ক্লাসে আমার বলা আছে যে চেস্ট টিউব দেওয়ার পরে আমরা কি কি অবজার্ভ করবো, আগে লেকচারে দেওয়া আছে। এছাড়া হিমোথোরাক্সের কমপ্লিকেশনটা বলেছি, প্যারাথোরাক্সের সম্বন্ধে বলা হয়ে গেছে এবং কমপ্লিকেশন সম্বন্ধে বলা হয়ে গেছে। এছাড়া কখন টিউব রিমুভ করব এটা আমি বলেছি একটু আগে। সেপ্টিক ট্রায়াঙ্গেল সম্বন্ধে আগে ক্লাসে বলা হয়েছে এবং ইন্ডিকেশন অফ আইসিটি আগে ক্লাসে বলে দিয়েছি, কমপ্লিকেশন অফ আইসিটি আমি আগে ক্লাসে বলে দিয়েছি। তো মোটামুটি আমি আগে বলেছি যে বেশ কিছু প্রশ্ন আমাদের রিপিট হচ্ছে বারবার, সেগুলো আমরা পেয়ে যাব এবং আমার পরে ক্লাস যেটা একটা নিব নেক্সট উইকে হোপফুলি ইনশাআল্লাহ, ওটার মধ্যে বাকি সমস্ত প্রশ্ন যাদের করা আছে সবগুলো উত্তর আমি দিতে পারবো। এবং 3টা বা 4টা লেকচারের মধ্যে তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিবে। এরপরে যদি সমস্যা থেকে থাকে প্লিজ ফিল ফ্রি টু লেট মি নো অ্যান্ড নক মি, ইনশাআল্লাহ আমি তোমাদেরকে আবার সবগুলো নিয়ে আলাপ করে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you, sir. Thank you so much for your informative class. And yes, অবশ্যই স্যার সবাই আবার যখন আর কোন ডাউট থাকে নেক্সট ক্লাসে আবার স্যার আপনাকে অবভিয়াসলি আপনাকে আস্ক করব স্যার। থ্যাংক ইউ সো মাচ, স্যার।